দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো আনোয়ার ইস্পাতে। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো, খবরগুলো বলে তারপর আলোচনায় যাব। চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 6.9% আভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। প্রবৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে রুশ ইউক্রেন যুদ্ধ। নগরীতে আজকে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার হয়েছেন। ইশরাক হোসেন, গাড়ি পোড়ানোর মামলা তাকে আদালতে নেওয়া হয়েছে এবং জামিনও নামঞ্জুর করা হয়েছে। শ্রীলঙ্কায় সহোদর প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনের বিরুদ্ধেই পদত্যাগের দাবিতে উত্তাল, সেখানে বিক্ষোভ চলছে। পাকিস্তানে সংবিধান রক্ষায় চলছে সুপ্রিম কোর্টের শুনানি। এসব বিষয় নিয়ে আরও আলাপ করব। বাংলাদেশ যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে এবং বৈঠকটি আজও চলছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিভিন্ন বিষয় এসেছে, দুদেশের সম্পর্কের বিষয়, বিশেষ করে র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রসঙ্গটি এসেছে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে আশা প্রকাশ করেছেন। রাজনীতির মাঠে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী নানা ধরনের সমীকরণের কথা বলা হচ্ছে, জাতীয় সরকারের ধারণা নিয়ে আলোচনা হচ্ছে। সেই প্রসঙ্গগুলো এখন নির্বাচনের কেন্দ্রিক আলোচনা আছে। নির্বাচন কমিশন গতকালকে বৈঠক করেছে, প্রথম বৈঠক করেছে। কুমিল্লা সিটি নির্বাচনের প্রসঙ্গটি আলোচনা হয়েছে। আজকে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেছেন এবং তারা একটা জাতীয় সুন্দর নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের সঙ্গে মতামত দেওয়ার সময় কথা বলেছেন এবং গণমাধ্যম এবং বিভিন্ন সুদী সমাজের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিচ্ছেন। অন্যান্য সময়ের অন্যান্য যে প্রসঙ্গগুলো আছে, দ্রব্যমূল্য, যানজট, এগুলো নিয়ে প্রতিনিয়ত আমরা কথা বলছি। ডায়রিয়া পরিস্থিতি নিয়ে কথা বলছি। আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথি এসেছেন, তাদের সঙ্গে পরিচিত হব। রয়েছেন জনাব রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব মোস্তফা ফিরোজ, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকে। শুরু করতে চাই জনাব রাশেক রহমান, আপনার কাছ থেকে শুরু করি। প্রসঙ্গটি যুক্তরাষ্ট্র বাংলাদেশ ডায়ালগ, সেই ডায়ালগটা নিয়ে আগে আলোচনা করি। এই নানা কারণে এটি একটি তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে এটাকে একটা অন্য অ্যাঙ্গেলে, অন্য প্রিজমে দেখা হচ্ছে এবং ভাবা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে কিছু পিউনিটিভ অ্যাকশন মেজার নিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট নানা লেভেলে তাদের সঙ্গে এনগেজ। কিছুদিন আগে আমরা ফরেন সেক্রেটারি লেভেলের এনগেজমেন্ট দেখলাম, এখন ফরেন মিনিস্ট্রি লেভেলে এনগেজমেন্ট দেখছি। তার মানে যুক্তরাষ্ট্র আবার বাংলাদেশের সঙ্গে ডিফারেন্টলি এনগেজড। অন্যদিকে আবার কিছু নিষেধাজ্ঞা প্রসঙ্গ আছে। আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। দেখেন, পুরো ব্যাপারটা বর্তমানে যে বৈঠকটা যেটা নিয়ে আমরা আলাপ করছি সেটাকে ইতিবাচকভাবে দেখতে হবে, কারণ আমি সবসময় একটা কথা বলেছি যে এই নিষেধাজ্ঞার ব্যাপারটা আপনি আজকে আনলেন আলোচনায়, এই যে স্যাংশন, এটা মূলত অভিযোগ প্রসূত একটা ঘটনা ছিল। অর্থাৎ প্রমাণ প্রসূত যে স্যাংশন, এটার প্রকার প্রকৃতি একরকম, আর অভিযোগ প্রসূত যেটা, সেটার প্রকার এবং পররাষ্ট্র সচিব পর্যায়ে যে আলাপ আলোচনা হয়েছিল এবং আজকে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে আলাপ আলোচনা হচ্ছে, সেখানে যে আশাবাদী জানানো হয়েছে যে এই স্যাংশন উঠে যাবে, সেটা খুব যুক্তিসঙ্গত। কারণ যদি অভিযোগের জায়গায় আমরা দেখাতে পারি যে অভিযোগগুলো সত্য নয় এবং কাঙ্ক্ষিত যে সংস্কারের যে জায়গা, সেই জায়গায় উভয় দিক থেকে যদি আমরা এগিয়ে আসতে পারি, তাহলে এই স্যাংশন বিরাজমান থাকার কোনো কারণ আসলে নাই। এটা এক। আর দুই নম্বর, এটা খুব তাৎপর্য বহন করে এই কারণে যে বাংলাদেশে একটি রাজনৈতিক শক্তি বা একটা রাজনৈতিক গোষ্ঠী রয়ে গেছে, মেরুকরণ রয়ে গেছে, যাদের মূল নেতৃত্ব দেয় বিএনপি নামীয় যে রাজনৈতিক দলটি সেটি, এবং পাশে জামাত ইসলামী থাকে। তারা কিন্তু এই স্যাংশনটাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করার একটা চেষ্টায় রত ছিলেন। তারা ভেবেছিলেন যে এই স্যাংশনের ব্যাপ্তি আরো বৃদ্ধি পাবে এবং সেই জায়গা থেকে সরকার অস্থিতিশীল হবে, বিব্রত হবে, দুর্বল হবে। তো সেই জায়গাটি আসলে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাদের অভিযোগগুলো সুনির্দিষ্ট ছিল এবং সেই অভিযোগগুলো সুনির্দিষ্টভাবেই আমরা সম্ভাবনা নাই বলছেন যে বর্তমান এনগেজমেন্টের প্রেক্ষিতে বলছেন, না বর্তমান এনগেজমেন্ট এবং পূর্ববর্তী এনগেজমেন্টের ক্ষেত্রে? কারণ যেই মুহূর্তে স্যাংশনটি এসেছে সেই মুহূর্তেই তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রাসঙ্গিক যে বিভাগগুলো রয়েছে তারা সকলেই কিন্তু এই পরিস্থিতিকে খণ্ডন করার চেষ্টা করেছেন। যখনই আপনি মিথস্ক্রিয়ায় লিপ্ত হবেন, তখন অনেক অপরিষ্কার জিনিস পরিষ্কার হয়ে যাবে। সেই জায়গায় সরকারের একটা ভূমিকা, ইতিবাচক ভূমিকা ছিল এবং সেটার ফলাফলেই কিন্তু আজকের এই বৈঠকগুলো চলছে। আর শুধু তাই না, ইউক্রেন রাশিয়ার যে সংকট, সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ বলে না, সমস্ত পৃথিবীতেই প্রত্যেকটি রাষ্ট্রের সাথেই নতুন করে সংহতির জায়গাটা কোথায়, বন্ধুত্বের জায়গাটা কোথায়, একে অপরকে বোঝার জায়গাটা কোথায় এবং এই সংকটে কার কি ভূমিকা, এই উপলব্ধির জায়গাটাকে আরো শানিত করা বা আরো পরিষ্কার করার জন্যই তো
এই প্রক্রিয়াগুলো চলছে। তাহলে কি গ্লোবাল যতটা না বাইল্যাটারাল, তার চেয়ে বেশি হচ্ছে গ্লোবাল আর্কিটেকচার, মানে সিকিউরিটি আর্কিটেকচার বা স্ট্র্যাটেজিক আর্কিটেকচার চেঞ্জ হচ্ছে, সেই কারণে কি বৈশ্বিক বাস্তবতা, পোলারাইজেশন, বৈশ্বিক বাস্তবতায় গ্লোবাল অথবা বৈশ্বিক যে কোনো কিছুই বাইল্যাটারাল তো বটেই। বাইল্যাটারালের নিচে ইউনিল্যাটারাল হওয়ার সুযোগ আর নাই। আজ থেকে 100 বছর আগে খুব সহজে ইউনিল্যাটারাল অ্যাপ্রোচ নেওয়া যেত, বিকজ উই ওয়ার অল ডিসকানেক্টেড। But now, even if you and I we are talking, it affects the third person. So that's how the world has transpired. Right. তো সেই জায়গা থেকে এটা তো খুব স্বাভাবিক ছিল, এবং বাস্তবতা হচ্ছে আমরা অনেক সময় আমাদের পরিস্থিতি বা আমাদের অবস্থানকে স্বীকৃতি দিতে চাই না, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে জিও পলিটিক্যাল পার্সপেক্টিভ যেটাকে বলা হয়, ভূ রাজনৈতিক অবস্থান, সেই জায়গায় বাংলাদেশের গুরুত্ব তো অপরিসীম আমি মনে করি। কারণ দেখেন, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আজকে বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে? $323 বিলিয়ন আমাদের জিডিপির আকার। সুতরাং সমস্ত বিশ্বের যতগুলি দেশ আছে সেই সব দেশের 30 থেকে 40তম জায়গায় আমরা অবস্থান করছি, মানে ইন টার্মস অফ জিডিপি। অফকোর্স নট অনলি দ্যাট, আপনার সাবসিস্টেন্স ইকোনমিকে সাপোর্ট করার জন্য যেসব প্রোডাক্ট তৈরি করা হয় এক্সপোর্ট বেস, সেই সব প্রোডাক্টের পায়োনিয়ার বা লিডারশিপ অবস্থানে তো বাংলাদেশ আছে, এটাকে অস্বীকার করা যায় না। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই চাবে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়, একে অপরকে বোঝার যে জায়গাটা। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটা কথা খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে মানবিকতা, মানবাধিকারের সাথে আমরা আছি, সেটা যেই হোক, যেখানে হোক, যেই পরিস্থিতি হোক। সেই জায়গা থেকে এই বৈঠকের তাৎপর্য আছে। জনাব মোস্তফা ফিরোজ, আপনি এই বৈঠকটা কিভাবে দেখছেন? না, অবশ্যই ইতিবাচক তো বটেই, কারণ আমরা এখানে দেখলাম কিছু রাজনীতির কথাও চলে এসছে। তো এখন বোঝা যাচ্ছে যে আগে মনে হচ্ছিল যে শুধুমাত্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুম খুন এইসব ইস্যু নিয়েই হয়তো কনসার্ন, কিন্তু বোঝা যাচ্ছে যে না, এটার সাথে একটা রাজনীতির একটা সংযোগ আছে বলে, যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হতো যে বিএনপি হচ্ছে ধর্ণা দেয় বিদেশি দূতাবাসে, সেখানে দেখা যাচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী নিজে ধর্ণা দিলেন এবং সেই ধর্ণার কথাটা প্রকাশ্যেই বললেন যে বিএনপিকে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে সহায়তা চেয়েছেন, মানে নির্বাচনে আনার ব্যাপারে। তার মানে এটা তো খুবই ইতিবাচক, এবং এই স্যাংশনটা ছিল বলেই হয়তো এত দূর পর্যন্ত অগ্রগতিটা আমরা একটা রাজনৈতিক অগ্রগতি দেখছি। এবং সেখানে একটা টার্ম দেখলাম ইউজ করেছে তারা, অংশীদারিত্বের গণতন্ত্র এবং নির্বাচন। তার মানে শুধু নির্বাচনটার অংশ মানে না, গণতন্ত্রটা একদম অ্যাজ এ হোল, এটার তো ক্যানভাসটা আরো বড়। তো সেই জায়গাটায় যে পররাষ্ট্রমন্ত্রী যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সহায়তাটা চেয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে সেই সহায়তাটা জন্য যদি এখন এগিয়ে আসে, তাহলে এখন তো আর সরকারের পক্ষ থেকে আপত্তি করার কিছু নেই, এবং বিরোধীরা তো করবেই না, কারণ তাদের হলো এইটা একটা বড় ধরনের একটা আশা ভরসার জায়গা হয়েছে। স্যাংশনটা যেভাবে হোক না কেন, হয়তো আমাদের র্যাবের জন্য বা কর্মকর্তাদের জন্য বিব্রতকর হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু একটা পরিবর্তনের একটা আভাস পাওয়া যাচ্ছে এটাকে ঘিরে, যার কারণে এখানে কি আপনি পরিবর্তন আভাস, মানে যেটা জনাব রাশেদ রহমান বলছেন, একটা কাঙ্ক্ষিত সংস্কারের পথে অগ্রসর হওয়ারই একটা কিছু ফলাফল আমরা দেখতে পাই। এখানে কি আমরা আসছি আপনার কাছে, মানে আমরা তো মানে ডেভেলপমেন্ট আপনি দেখেছেন এই ইউক্রেনের ব্যাপারেও আমরা দেখলাম যে ভারত, পাকিস্তান এবং চীনের নীতির থেকে আমরা একটু সরে এসে আমরা একটা মানবিক জায়গা থেকে ভোট দিলাম। তো এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন, এটার সাথে আবার যুক্তরাষ্ট্রে তো এইটা তো আলোচনার টপিক ছিল না ওপেনলি, কিন্তু বোঝা যাচ্ছে যে সেখানে এমন কিছু আলাপ আলোচনা হয়েছে বলেই পররাষ্ট্রমন্ত্রী সেখানে ওপেনলি বলতে বাধ্য হয়েছেন যে মানে বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে। এখানে কিন্তু বলছে না, এবং ওখানে যে বলছে, তো তার মানে ওইটার হেড অফিস আমাদের এখন বোঝা যাচ্ছে নির্বাচন এবং গণতন্ত্রের। তো ওই হেড অফিস থেকে যখন আলোচনা হয়েছে, তখন নিশ্চয়ই দেশে আসার পর এটার একটা তৎপরতা দৃশ্যমান দেখব, এবং যদি একটা ভালো সবাইকে নিয়ে যদি একটা ভালো নির্বাচন হয়, কারণ আপনি প্রসেসের বাইরে কতদিন রাখবেন একটা বিএনপির মতন রাজনৈতিক। ক্লিয়ার আপনার বক্তব্য। একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আপনি বলছেন যে এটা আমাদের দেশের ডেভেলপিং নেশনস গুলোর কিন্তু একটা ক্যারেক্টার যে তারা বিদেশি শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে কোনো না কোনো ফর্মে ধর্ণা দেয়। আপনি বিরোধী দলের কথা বলে বিএনপির কথা বললেন, এখন সরকারকেও ইঙ্গিত করলেন, কিন্তু এটা এইভাবে ট্রান্সলেট করার সুযোগ আছে কিনা? কারণ আমেরিকায় এখন বিভিন্ন দেশের কাছে ধর্ণা দিচ্ছে ইন দ্য চেঞ্জ গ্লোবাল আর্কিটেকচার, যে তারা তাদের এখন মিত্র দরকার। যখন এখন সৌদি আরবের MBS সালমানের প্রমাণ, ওনার ফোন ধরেন না,
কিংবা ইউএই তার পক্ষের কথা শুনে না, উনি ভেনেজুয়েলার কাছে তেল কিনতে যাচ্ছেন, উনি ইরানের সঙ্গে এনগেজ হতে যাচ্ছেন, উনি বাংলাদেশের সঙ্গে এনগেজ হতে যাচ্ছেন, এটা ইন্টারেস্ট অফ আমেরিকা। এই জন্য আমি বলছি যে পুরো পরিস্থিতিটাই কিন্তু ভালো। এই যে আমরা যেভাবে একেবারে আমাদেরকে বলা হতো যে আমরা একেবারে মানে ভারতের যা করছে আমরা তা, চীন তার, সেখান থেকে যে আমরা বের এসে একটা ডিফারেন্ট একটা রোলটা নিলাম, তো এটাও তো আমি মনে করি পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে আপনি অবশ্যই মানে সব দিক দিয়ে পজিটিভ। দেখেন এখানে এইভাবে বলতে বিনয়ের সাথে বলি, একটা স্বাধীন রাষ্ট্রের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাজই তো হচ্ছে দেশের স্বার্থে বিভিন্ন জায়গায় ধর্ণা দেওয়া। সেটা পরাক্রমশালী রাষ্ট্র হতে পারে, সেটা ভাতৃপ্রতিম রাষ্ট্র হতে পারে, প্রতিবেশী রাষ্ট্র হতে পারে, এতে দোষের কিছু নেই। হি অর শি ইজ অ্যাসাইন্ড অর হি অর শি ইজ এক্সপেক্টেড টু ডু দিস। কিন্তু আমরা ধর্ণা ধরার যে জায়গাটা বলছিলাম, যেটা মোস্তাফিজ ভাই একটু আগে তুললেন, যে আমার দেশের রাজনৈতিক শক্তিগুলোর দৈন্যদশা ওই জায়গায় যে স্যাংশনের অপেক্ষায় থাকতে হয়, অর্থাৎ জনগণকে সাথে নিয়ে সত্যিকার অর্থে জনগণের যদি ইস্যু থাকে তাহলে তো স্যাংশনের জন্য আপনাকে তাকিয়ে থাকতে হয় না। এই জন্য হেড অফিস বলার চেষ্টা করছেন। আমি এতটুকু বলতে চাই, উনিও বিশ্বাস করেন যে বাংলাদেশ এখন যেই জায়গায় বাংলাদেশের নিজস্ব নীতি অনুসরণ করে, নিজের একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে, এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই জায়গায় ক্যাটাগরিক্যালি বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে যে উনি কারো দ্বারা প্রভাবিত নন, তিনি বাঙালি, বাংলাদেশ এই দুয়ের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে যার সাথে যে সম্পর্ক প্রয়োজন তিনি করবেন। আচ্ছা, একটা কিউরিওসিটি থেকে একটা প্রশ্ন, যেটা দিবু মুস্তাফিজ যে একটা ইঙ্গিত করছিলেন, যে দিস ইজ নট অনলি লিমিটেড টু দ্য ইস্যুজ লাইক গুম খুন ডিসঅ্যাপিয়ারেন্স, যেটাকে বলা হচ্ছে যে ওগুলোর উপর ভিত্তি করেই আপনার একটা স্যাংশন এসেছে, কিন্তু দিস ইজ সামথিং বিয়ন্ড লাইক রিলেশন। ওই জায়গার মধ্যে আপনি শুরুতে করছিলেন যে কিছু কাঙ্ক্ষিত সংস্কারের দিকে যাচ্ছে, সেগুলো এরকম যে অনেকে বলার চেষ্টা করছে যে 4 মাস হয়ে গেছে বা এই স্যাংশনের পরে কয়েক মাস অতিবাহিত হয়েছে, নাও দ্য রিলেটিভলি দ্য সিচুয়েশন হ্যাজ বিন ইমপ্রুভ সিগনিফিকেন্টলি অ্যান্ড এটা তাদের কনসার্নের জায়গাগুলো এলিভিয়েটেড হচ্ছে, এটা কি কোনো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর? ব্যাপারটা ওরকম না। তারা সংস্কার চাইছেন, সংস্কার হবে কি হবে না সেটা তো সময় বলে দিবে। আমি যে জায়গাটায় যাচ্ছি, এই স্যাংশনটা ওয়াজ ইম্পোজড বাই যারা আইন প্রণয়ন করেন তাদের দ্বারা, ম্যাগনিটস্কি অ্যাক্ট এর মাধ্যমে। ইট ওয়াজ নট ইম্পোজ বাই এক্সিকিউটিভ অর্ডার। এটা একটা নির্বাহী ক্ষমতা বলে যে স্যাংশন দেওয়ার যে ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রে আসছে, যেটা জো বাইডেন রাশিয়ার জন্য ইম্পোজ করছেন, এক নেচারের স্যাংশন না। এটা আমি কেন আপনায় বলছি, কারণ হচ্ছে আপনাকে আমাকে একটা জিনিস আমলে নিতে হবে। আপনার টিভি চ্যানেলে এই অনুষ্ঠানে খুব একটা সুনামের জায়গা রয়েছে, তাই এখানে বলছি। আপনাকে মনে রাখতে হবে, এই যে স্যাংশনের যে অভিযোগগুলো এসেছে, এখানে এমন অভিযোগ আছে যেখানে বাঙালি ডুয়েল সিটিজেন হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এফবিআই এসে তাকে নিয়ে গেছেন উইথ দ্য কোঅপারেশন অফ দ্য গভর্নমেন্ট অফ দিস কান্ট্রি। তাহলে আপনাকে তো ডিফারেন্সিয়েট করতে হবে যে আপনি কোন যুদ্ধটাকে নিজের যুদ্ধ মনে করেন, কোন যুদ্ধটাকে যুদ্ধ মনে করেন না, কোনটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কোনটা বিচার বহির্ভূত অন্তরীণ করা, ক্যাটেগরাইজ করার ব্যাপার আছে। এই যে অভিযোগগুলো, সেগুলো এখন একটা স্বচ্ছ জায়গায় যাচ্ছে যে কোনটা অভিযোগের মতো অভিযোগ, কোনটা আসলে ভুলের কারণে অভিযোগে পরিণত হয়েছে। আপনি বলেন যে প্রমাণ প্রসূত, ইয়েস, সেই জায়গাটা এখন আসছে। তার মানে হচ্ছে যে 9/11কে কেন্দ্র করে কোনো বাঙালি দ্বৈত নাগরিক অথবা আল কায়দাকে কেন্দ্র করে কোনো বাঙালি দ্বৈত নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিক এবং বাঙালি এখানে অবস্থান করছেন, তাকে আপনি কোন একটা স্পেশাল অপারেশনের মাধ্যমে, কথার কথা বলছে হাইপোথেটিক্যালি, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিলেন। এটাও কিন্তু দেখা যাচ্ছে আশেপাশে ঘুরছে উইদাউট নোয়িং হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, বিকজ যারা স্যাংশনটি এনেছেন তারা আইন প্রণেতা, তারা নির্বাহী ক্ষমতার তাদের কাছে নাই। তাদের কাছে কিছু মানুষ অভিযোগ করেছেন সত্য মিথ্যা মিলিয়ে, সেটার উপরে ভিত্তি করে দীর্ঘদিন আসার পরে তারা এটা করেছেন। এখন জিনিসগুলো একটা স্ট্রাকচার, একটা কাঠামোর ভিতরে এসে যাবে, হ্যাঁ, এবং তারপরে আপনি বুঝবেন কি হচ্ছে। তবে আমি এখন যে কথা বলতে চাচ্ছিলাম, যে যখন আমি যে ভুল না করে থাকি, যে গ্যাস রুবলের যে কনসেপ্টটা যেটা এসেছে, এটা যখন দিন দিন আরো তীব্র থেকে তীব্রতর হবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে। এটা মেনে নিয়ে বুঝে নিয়েই তো আমাদেরকে রাজনৈতিকভাবে সামনের দিকে এগোতে হবে। আমার তো মনে করার কোনো কারণ নাই যে কেউ আমার অধিকর্তা বা কেউ আমার নিপতি। আমাকে মনে করতে হবে সকলে আমার বন্ধু যতক্ষণ আমি তার বন্ধু হওয়ার যোগ্যতা রাখি। যখন তার মনের সাথে আমার মন মিল হবে না, তিনি আমার সাথে বন্ধুর প্রতি ব্যবহার করবেন না। যতক্ষণ আমার স্বার্থ তার দ্বারা সংরক্ষিত হবে, ততক্ষণ পর্যন্ত তিনি আমার কাছে আসবেন, আমার সাথে একই সুরে গাইবেন, এটাই বাস্তব। আমরা নির্বাচন কমিশনে যে সংলাপ হয়েছে, সেই সংলাপের প্রসঙ্গটি নিয়ে আলাপ করবার জন্য সংলাপে উপস্থিত সিনিয়র এডিটর, সিনিয়র জার্নালিস্ট শ্যামল দত্তকে
জুমে কানেক্ট করার চেষ্টা করব। তার আগে আমরা ওই প্রসঙ্গটি জনাব মোস্তফা ফিরোজ, আপনি যদি কনক্লুড করেন যে এখানে যে আপনি আপনার দৃষ্টিতে যে যুক্তরাষ্ট্রকে এক ধরনের ইনভিটেশন দেওয়া হয়েছে আপনি মনে করেন, এবং সেটা হচ্ছে যে এটা পজিটিভলি দেখছেন যে বাংলাদেশের যে একটা পলিটিক্যাল স্টেলমেট আছে ইন কানেকশন টু হোল্ডিং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা অপোজিশনের দৃষ্টিতে তাদের চাওয়া অনুযায়ী সেটার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখার সুযোগ এটার মাধ্যমে আলোচনা হবে, এটা মনে একটা জাতীয় ঐক্যমত্য মোটামুটি একটা তৈরি হয়ে গেল। এতদিন বিএনপি বা বিরোধীরা চাইতো যে তারা ইন্টারভেনশন করুক, এখন পররাষ্ট্রমন্ত্রী অফিসিয়ালি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। ফলে দুই পক্ষের যে চাওয়া তার মধ্যে দিয়ে যদি আমেরিকা যদি এনগেজড হয় আর মনে হয় খারাপ হবে না, কারণ এখন যে এই যে দাঁড়ে দাঁড়ে আসছে যেভাবেই হোক না কেন, তারা বাটে পড়ে হোক আর যাই হোক না কেন, এটা একটা ভারসাম্য তৈরি হচ্ছে। কারণ এতদিন পর্যন্ত একটা পারসেপশন যে আমরা একমুখী হয়ে যাচ্ছিলাম, একেবারেই মানে যুক্তরাষ্ট্র দরকার নেই, আমাদের ভারত হলেই চলবে, এরকম একটা ধারণা। সেই ধারণাটা কিন্তু এইবার এই নিরাপত্তা পরিষদে আমাদের এই ভোটাধিকারের মধ্য দিয়ে প্রমাণ হলো, এবং পররাষ্ট্রমন্ত্রী ওখানে যাওয়ার মধ্য দিয়ে তার যে ব্যক্তিগত সারল্য থেকেও তিনি যে কথাটি বলেছেন যে আমি যখন কি রাষ্ট্রহীন ছিলাম, গৃহহীন ছিলাম, চাকরি ছিল, রাষ্ট্রহীন নয়, গৃহহীন জবলেস, হোমলেস, হ্যাঁ হোমলেস, তখন এই পুরো ব্যবস্থাটা করে। এটাও তো উনি প্রতীকী অর্থে বুঝাচ্ছেন যে যুক্তরাষ্ট্রে উনি ওনার ক্যারিয়ার করেছেন, সেটা একেবারেই সাবমিশ প্রতি যে একটা আনুগত্যর মধ্য দিয়ে একটা বোঝা যায় যে আমরা তো এখন আর কি কূটনীতিকরা নানা রকম কথা বলে, ওইটার থেকে আমরা এটা বোঝার চেষ্টা করি, বিটুইন দ্য লাইন নেওয়ার চেষ্টা, হ্যাঁ নেওয়ার চেষ্টা করি। তো আমার মনে হচ্ছে যে এটা এখন বিরোধীরাও আর বলবে না, কেননা সেই বলাটা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং আগামী নির্বাচনকে ঘিরে যে সংশয়টা যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে করতে পারবে কি করবে না, বা কোন ফরম্যাটে করলে ভালো হয়, সরকারও তো নিশ্চয়ই চাইবে এটার পরে যে এটা নিয়ে আর হ্যাসেলে হয়তো যাইবে না। সুতরাং একটা হয়তো একটা সমাধানের জায়গাটা আমার মনে হয় যে তৈরি হবে, কারণ আমার মনে হয় যে এই আভ্যন্তরীণভাবে আমরা ফেইল্ড, আমাদের এই নির্বাচন কমিশন, এই যত রকম সংলাপ টংলাপ এগুলি ফেইল, এবং আমরা কিন্তু বরাবর তাই দেখি যে যতক্ষণ পর্যন্ত বাইরের থেকে হস্তক্ষেপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সোজা হই না। এই যে 111টা রাজনৈতিক প্রসেসটা ফেল করছে, 111 দেখি আপনার সঙ্গে একমত, আবার না দেখি আবার 111টা উঠানোর ক্ষেত্রেও আমরা দেখলাম যে বাইরের একটা হস্তক্ষেপ হলো, তারপর চলে গেল। তো এই হস্তক্ষেপ এবং আমাদের আকাঙ্ক্ষা এই দুটো যদি মিলে যায়, যেমন এখন আমরা চাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র আসুক, তো এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায়, তাই দুইটা আকাঙ্ক্ষা যেহেতু মিলে গেছে, তা আমার ধারণা যে সামনে একটা পজিটিভ কিছু হবে। ওকে, জি আমাদের সঙ্গে জি আমরা এই প্রসঙ্গে কি আপনি কিছু যুক্ত করতে চান, যেহেতু নির্বাচনের প্রসঙ্গটি আসছে, দিস ইজ আ ক্রাইসিস। আমি শুধু বলতে চাই যে 111-এর সাথে এটা সম্পর্ক করা যাবে না, এবং তার থেকেও বড় কথা হচ্ছে মধ্যপ্রাচ্যের যদি দিকে আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম দেশ হওয়া সত্ত্বেও সেখানে বিভিন্ন ধরনের শাসন চলছে, অর্থাৎ কোথাও গণতন্ত্রের কথা বলা হচ্ছে, কোথাও গণতন্ত্রের কথা বলাই হচ্ছে না, যেটা বলতে পারে। এবং এই প্রসঙ্গে সিঙ্গাপুরের প্রাক্তন প্রয়াত লি কুয়ান ইউর কথা উল্লেখ করা যেতেই পারে যে আপনি আপনার পণ্যটি কোথায় বিক্রি করতে পারবেন এটা বুঝেই তো বিক্রি করতে যাবেন, সুতরাং সব দেশে সব কথা বলবেন তা না। সুতরাং আসলে শেষ পর্যন্ত কি হবে, শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত বোঝা না। তবে এতটুকু বলতে পারি যে নির্বাচনটা আমাদের সবার কাঙ্ক্ষিত, এবং বিএনপি একটা জিনিস বুঝতে পেরেছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র অর নো ডাজন্ট ম্যাটার, বুঝতে পেরেছে যদি আন্তরিকভাবে নিবেদিতভাবে তারা নির্বাচনে না আসেন তাহলে রাজনৈতিকভাবে তাদের হারিয়ে যেতে পারেন। সুতরাং কিন্তু যে প্রশ্নটা উনি বলছেন যে এখানে লোকালি এইটা সমস্যার সমাধান করা বাংলাদেশের ট্রেডিশনালি এবং হিস্টোরিক্যালি বাংলাদেশে এটা কঠিন, এটা লোকালি হবে। আমি আপনাকে বলছি এটা লোকালি হবে, লোকালি হচ্ছে। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করছি, অনেক কিছু বলছি। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়ে আছে, তারা ওইদিকেই ব্যস্ত বেশি। খুব নিগুড়ভাবে আপনি যে বিশ্লেষণ করেন তার আভ্যন্তরীণ ভাবে এবং তার বাইরে এখন যে আমি এটাকে সংকটই বলি, আপনি এগিয়ে থাকার মানে এই না যে সংকট নেই, এই সংকট মোকাবেলায় তারা ব্যস্ত আছেন। এত সরলীকরণ করে কোনো কিছু বলা যায়। আরেকটা বিরতি নেব, বিরতির পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন সিনিয়র এডিটর জনাব শ্যামল দত্ত,
তিনি নির্বাচন কমিশনে আজকে সংলাপে গেছেন, তার কাছ থেকে শুনবো কি আলোচনা হয়েছে, তারপর আমরা নির্বাচন প্রসঙ্গে যে আলোচনা চলছিল সেটি কন্টিনিউ করব। বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা সেটা অবসান হবে, কিন্তু নির্বাচনটি পরিচালনা করবে নির্বাচন কমিশন। তারা একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য আজ তাদের প্রতিশ্রুতির কথা এবং সংকল্পের কথা বারবার বলে যাচ্ছে। আজকে জার্নালিস্টদের সঙ্গে তারা মিটিং করেছেন, আমরা শুনবো। সেখানে ছিলেন ভোরের কাগজের সম্পাদক জনাব শ্যামল দত্ত। শুনতে পাচ্ছেন কি আলোচনা হলো, আপনারা কি বলেছেন বা আপনি স্পেসিফিক কি বলেছেন? আমি স্পেসিফিক কি বলেছি সেটা অবশ্য বলবো আপনাকে, কারণ অন্যরা কি বলেছে সেটা হয়তো অন্যরা বললে ভালো হয়। প্রথমত কথা হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশে নির্বাচন কমিশনের ভাবমূর্তি প্রায় শূন্যের কোটায় চলে গেছে। বিগত কয়েকটি নির্বাচনে নির্বাচন কমিশনের যে ভূমিকা এবং যে ধরনের রোল প্লে করার কথা, আনফর্চুনেটলি সেটা তারা না করার কারণে বা তাদের নিজস্ব বিরোধ, মতবিরোধ, কয়েকজন কমিশনার একদিকে, একজন কমিশনার একদিকে ইত্যাদি নিয়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সত্যি দুঃখজনক যে তাকে এই ধরনের একটি ইমেজ নিয়ে চলে যেতে হয়েছে। তো সেই জায়গায় আমি যেটা বলেছি স্পেসিফিক্যালি, যে আপনাদের প্রথম কাজ হবে যে বিগত নির্বাচন কমিশনের যে ধরনের ইমেজ, ব্যাড ইমেজ, সেটাকে কাটিয়ে একটা পজিটিভ ইমেজ তৈরি করা এক। দ্বিতীয়ত কথা হচ্ছে যে নির্বাচনে আসলে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা এটা আপনাদের জন্য কঠিন, কারণ এটা একটা পলিটিক্যাল ডিসিশন, কোন দল অংশ নেবে কি নিবে না। তবে আপনাদেরকে এমন একটি রোল প্লে করতে হবে যেখানে মানুষের মধ্যে এরকম একটি ধারণা তৈরি হয় যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো নির্বাচন দেওয়ার এবং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার চেষ্টা করেছেন। এরপরও যদি কোনো দল না আসে সেটা তার দায়িত্ব। কিন্তু আপনারা যদি রাজনৈতিক দলের মতো বক্তব্য দেন বা এমন বক্তব্য দেন যেটি আসলে মনে হয় পক্ষপাতমূলক, তাহলে কিন্তু আপনাদের এই পারসেপশনটা তৈরি হবে না। এটি হচ্ছে আরেকটি। তৃতীয় আরেকটি বলেছি যে আপনাদের কথাবার্তা, আচার আচরণ, এমনকি ছোটখাটো কিছু নির্বাচন, যেমন সামনে আমরা জানি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এরপরে পৌরসভা নির্বাচন আছে, এই নির্বাচনগুলোতেও আপনারা কিভাবে নির্বাচনটি অনুষ্ঠিত করছেন তার উপরে নির্ভর করবে আপনাদের উপরে মানুষের আস্থা হবে কি হবে না ইত্যাদি। সবচেয়ে বড় কথা যে নির্বাচনের তিনটা স্টেক হোল্ডার, এক হচ্ছে নির্বাচন কমিশন, একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি এন্ড দেন দ্য ভোটার্স। এখানে সবার যদি অংশগ্রহণ একই তালে না হয়, সমান তালে না হয়, কোনোদিনই কিন্তু ভালো নির্বাচন হবে না। শুধু নির্বাচন কমিশন চাইলে একটি ভালো নির্বাচন হয় না। এখানে আপনাদের আস্থা অর্জন করতে হবে বাকি দুটি পার্ট বা অংশে। একটি অংশ হচ্ছে ভোটার, আর একটি হচ্ছে পলিটিক্যাল পার্টি। এখন সেখানে আমাদের এখানে রাজনৈতিক বিরোধ এত চরমে, ওই জায়গায় একটা কনসেনসাস তৈরি করা খুবই কঠিন। পলিটিক্যাল পার্টিগুলোর যে কনফ্রন্টিং পলিটিক্স করে বাংলাদেশে, তাতে সবাইকে একই মঞ্চে এনে দাঁড় করানো খুব কঠিন। সবাই জিততে চায়, কেউ হারতে চায় না। তো এই ধরনের একটা পরিস্থিতিতে আসলে সব দলকে নিয়ে আপনি একইভাবে ইয়ে করবেন, এটা অসম্ভব একটা বিষয়। বাংলাদেশে পরাজয়ের মানে গ্রহণের কোনো সংস্কৃতি নেই। তো এই জায়গাটা তাদের জন্য চ্যালেঞ্জিং। আমি বলেছি যে আপনারা যে এখানে আসলেন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এটা একটা এমন একটা পথ যেটাতে আসলে সবার সমালোচনার মুখে পড়তে হবে। তারপরে আপনারা সাহস করেছেন, আপনারা প্রাথমিক আপনার কাছে জনাব শ্যামল দত্ত আপনি সুন্দর বলেছেন, কিন্তু আপনার কাছে দুটো প্রশ্ন। একটি হচ্ছে যে এই ধরনের কোনো আলোচনা বা এই ধরনের কোনো পরামর্শ এই সংলাপ থেকে ওনাদের কাছে গেছে কিনা। আগের আলোচনা থেকে আমরা যেটা জেনেছি যে তাদের কাছে পরামর্শ ছিল এরকম যে নির্বাচনকালীন এমন একটি প্রশাসন থাকার কথা যেই প্রশাসনটি নির্বাচন পরিচালনা এবং নির্বাচনের ফলাফলের ব্যাপারে নিষ্ক্রিয় থাকবে, তাদের সেই ব্যাপারে কোনো উৎসাহ থাকবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যদি স্বাধীনভাবে সংবিধানে দেওয়া যে ম্যান্ডেট আছে তাদের, সেই অনুযায়ী যদি তারা কাজ করতে না পারে, নির্বাচন পরিচালনা করতে না পারে, তাহলে তারা পদত্যাগ করার জন্য তাদের মানসিক প্রস্তুতি থাকবে। এরকম কোনো আলোচনা কি এবার হয়েছে কিনা? অবশ্যই আমরা এই প্রশ্নগুলো তুলেছি। আমরা বলেছি সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে একটা নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার, সেটা যদি করতে না পারেন আপনারা প্রয়োজনে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবেন। এই কথাটাও আমরা বলেছি। একই সঙ্গে এটাও বলেছি নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু আপনারা এক্সারসাইজ করেন না। সমস্যা সেটাই। সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে, আরপিও আপনাকে ক্ষমতা দিয়েছে কি করতে পারবেন কি করতে পারবেন না, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে বিগত কয়েকটি নির্বাচন কমিশনে, অন্তত দুটি নির্বাচন কমিশনের কথা আমরা বলতে পারবো, তারা কিন্তু সেই ক্ষমতার এক্সারসাইজ করেনি বলেই কিন্তু তারা জনগণের আস্থা অর্জন করে। সময় স্বল্পতা আছে, আমরা আপনাকে রাখছি সঙ্গে। আমরা সুযোগ পেলে আবার আপনার 1 মিনিট 2 মিনিটের বক্তব্য নিব। আমরা আমাদের উপস্থিত অতিথিদের কাছ থেকে একটু শুনতে চাই। জনাব রাশেক রহমান। দেখেন, শ্যামলদা যা বলেছেন এগুলো নিয়ে তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। আমি শুধু একটা কথা বলতে চাই, ওনার সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে পরাজিত আপনি হতে পারেন, এই চিন্তাটা, এই সংস্কৃতিটা আমাদের মাঝে নাই। এটা এক।
এটাই গণতন্ত্রের বুনিয়াদ। গণতন্ত্রের বুনিয়াদ ভুল বলেছি, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত বা না নির্বাচিত হওয়ার যে ব্যাপার সেটার বুনিয়াদ। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে যতক্ষণ রাজনৈতিক দলগুলো মনে না করবেন যে 3 জন স্টেক হোল্ডার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার কুল, যতক্ষণ না তারা মনে না করবেন যে তারাই অগ্রগণ্য, তারাই উপরে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি যত ধরনের সংস্কার করেন, যত ভালো ভালোই কথা বলেন, কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। কারণ কি, পরিষ্কার করে দিচ্ছি, আপনার জন্য নির্বাচনটা যদি পবিত্র একটা ব্যাপার হয়, আপনি নির্বাচনটা সেভাবেই করবেন। 2018 সালের নির্বাচনে যেটা হয়েছে, প্রথম দিন থেকেই তো নির্বাচনটা টার্নিশড হয়ে গেছে। আপনি শত বছর ধরে সারা পৃথিবীর যত নির্বাচনী বৈতরণী সবগুলোকে যদি বিশ্লেষণ করেন, তাহলে একটি নির্বাচনী জায়গা থেকে, নির্বাচনী এলাকা থেকে একজন নির্বাচন করবেন, একটি মার্কা নিয়ে, একটা দলের পক্ষ থেকে। 2018-তে কি দেখলেন, যে একটা নতুন কৌশল, একটা নির্বাচনী এলাকায় 3-এর অধিক নির্বাচনী প্রার্থী একই মার্কা নিয়ে। এখন অনেক যুক্তি দেখাতে পারে বিএনপি যে মামলা থাকে কিনা, ঋণ খেলাফি কিনা, অমুক তমুক। এটাই তো রাজনৈতিক দলের মূল ব্যাপার, যে আপনি রাজনীতি এবং নির্বাচনকে অতটা গুরুত্বপূর্ণভাবে নেবেন যে আপনি জানবেন কাকে মনোনয়ন দেওয়া যায়, কাকে দেওয়া যায় না। মনোনয়নের জায়গা থেকে যদি আপনি তঞ্চকতা শুরু করেন, তাহলে নির্বাচনের শুরু হবে যেভাবে, শেষও হবে সেভাবে। সুতরাং বীজ বপন থেকে ফল ঘরে নেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটাকেই মহৎ এবং পবিত্র মনে করে আপনাকে কাজ করতে হবে। বাংলাদেশে আনফরচুনেটলি এই নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করার যে একটা চর্চা, এই চর্চাটাকে আমরা মনে করছি খুব এফেক্টিভ একটা টুল। এই জায়গা থেকে যদি আমরা সরে না আসি, তাহলে এই নির্বাচন কমিশনের কাছে আপনি যাই আশা করেন, কোনো অবস্থাতেই আপনি ওই ফলাফল পাবেন না। আর সবশেষে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেওয়ার পরেও যদি পরাজয়কে আপনি বরণ করে না নিতে পারেন, তাহলে এই দেশের মানুষ আমরা এতটাই পার্টিজান যে আবারও ওই শঙ্কা, ওই বিতর্ক, ওই সমালোচনা থেকেই যাবে। জি, পৃথিবীর সেরা নির্বাচন কমিশন দিলেও আপনি কি হবে যদি আপনার না, সেটা তো পার্টি অন্য খেলোয়াড়রা ঠিক না থাকে। মানে চমৎকার সেখানে বলছে যে এটাই প্রতিফলন কিন্তু আমরা পেলাম, কিন্তু যে বিগত 2টা নির্বাচন কমিশন তার যেই মানে ওই রকম যাতে না হয়, তাহলে ওই 2টা নির্বাচন কমিশন তো 2টা জাতীয় নির্বাচন কন্ডাক্ট করেছে, তাহলে তার আউটপুটটা মানে কারা ভোগ করছে। মানে এই যে নির্বাচনী স্যাংটিটি, পবিত্রতার কথা বললাম না, যেমন 2018 সালে আপনি যখন বিএনপি জামাত জোট যখন নির্বাচনে গেল, সেই জোটের প্রধান হলেন ডক্টর কামাল হোসেন। এটা নির্বাচনী জোট, কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পরে ডক্টর কামাল হোসেন প্রধানমন্ত্রী হবেন কিনা, সংসদ নেতা হবেন কিনা, বা কে প্রধানমন্ত্রী হবেন, এই ডিক্লারেশনটা আপনি দিলেন না। তার মানে নির্বাচনের পুরো প্রক্রিয়ায়, লিখিত বা অলিখিত, কোনো জায়গায় পবিত্রতার কোনো জায়গা নেই, পুরোটা একটা অপকৌশল, মানে গ্রামারের বাইরে একটা এক্সারসাইজ। তো শুধুমাত্র নির্বাচন কমিশন দিয়ে আপনি কিছু করতে পারবেন না, সেটাই এখন শুধু নির্বাচন কমিশন না, এবং ওই সময় এই যে বলা হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন যে না, সেটা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। তো মূল ব্যাপারটা যে ওই সময় সরকার প্রশাসনটা কে, হ্যাঁ, সরকার প্রশাসনটা কে যদি না হয়, তাহলে আপনি এক জায়গায় 10 জন করে নমিনেশন দিয়ে আপনি কিন্তু নিশ্চিত হইতে পারতেছেন না যে কে থাকবে কে থাকবে না, অস্থিরতা থাকবে। আর যখন নাকি সরকার প্রশাসন থাকবে না, যখন এমন একটা সরকার প্রশাসন থাকবে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে না বা তাদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, তাহলে দেখবেন যে আবার সব ঠিক। 300 আসনে আওয়ামী লীগ 300 প্রার্থী ঠিক করতে পারবে, বিএনপির জন্য সমস্যা হবে না, কারোর জন্য সমস্যা হবে না। আর এখন কি সমস্যা হবে জানেন, এই এখন যে মানে মামলা টামলার যে চলমান প্রক্রিয়ায়, আমি নিশ্চিত বিএনপির এমন কোনো নেতা নেই যে নেতা নির্বাচনের যোগ্য হবে। বলবে সে তো মামলা আসামিরা কিভাবে প্রার্থী হয়, অ্যারেস্ট করুন, জেলে পাঠাও। এবং আমরা দেখলাম কি প্রায় 20-22-23 জন বোধহয় প্রার্থী তারা কারাগারেই ছিল। তো এরকম একটা হযবরল পরিস্থিতিটা কেন? এটা হলো ভিন্ন একটা বাস্তবতায় তারা নির্বাচন, কারণ তখন হচ্ছে দলীয় সরকার। এই জন্য শুধু নির্বাচন কমিশন না, এই যে বারবার আজকে আমাদের শ্যামলদা যেটা বললো, তার মানে আগের 2টা নির্বাচন কমিশন ব্যর্থ কেন? ওই নির্বাচন কমিশনের সময় দলীয় সরকার ছিল। তো এখন এই নির্বাচন কমিশনের ব্যাপার নিয়ে এত সবাই কেন চেপে ধরছে, কেন বলছে যে আপনারা এই অবস্থার মধ্যে আপনারা শক্ত থাকেন, যদি উপর কাঠামোয় যদি কোনো পরিবর্তন হয় তখন যাতে আপনারা ভালো করতে পারেন। কিন্তু যদি সেটা না হয়, নির্বাচন কমিশনকে বলা হলো যে আপনারা খুবই শক্তিশালী হন, কিন্তু উপর থেকে সিগন্যালটা
হেডকোয়ার্টারটা ঠিক থাকলো না, জি। তাহলে কিন্তু আমরা আপনাদের শেষ দিকে সবাইকে 1-2 মিনিট করে আমরা 1 মিনিট করে দেওয়ার চেষ্টা করবো। জনাব শ্যামল দত্ত, কি মনে হয়, সবাই আপনিও নিশ্চয়ই জানেন যে পৃথিবীর সেরা নির্বাচন কমিশন হলেও যদি আমাদের বাকি ব্যবস্থা ঠিক না হয়, আমাদের মেন্টালিটি ঠিক না হয়, আমাদের মানে কি বলে যে গেমস অফ রুল অফ গেমস যদি ঠিক না হয়, তাহলে আমাদের এটা সুষ্ঠু নির্বাচনে আসা সুদূর পরা হতো। এখন পলিটিক্স অফ কনভেনিয়েন্স কখনোই কিন্তু ভালো কিছু বয়ে আনে না। আমরা প্রত্যেকে যে যা রাজনীতিটা করছি আমার সুবিধার কথা চিন্তা করি, কিন্তু একটা দেশ তো এগোতে হলে আপনাকে জনগণের রাজনীতি করতে হবে। এই যে বাংলাদেশে তো নির্বাচন আন্দোলন এগুলোর লম্বা ইতিহাস আছে, বিগত 50 বছরে বহু নির্বাচন হয়েছে। এমনকি আজকে একজন 1970 সালের নির্বাচনের রেফারেন্স টেনেছেন, তখন ইয়াহিয়া খান ক্ষমতায়, সংবিধান নাই, একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এবং সেই সময় এরকম একটা বৈরী পরিবেশেও কিন্তু আমরা খুব ভালো নির্বাচন পেয়েছি। প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে নির্বাচনটাকে দেখেন, আপনি নির্বাচনটা কিভাবে করবেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি। আমাদের এখানে এই জায়গাতে আমাদের একটা বড় রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়ে গেছে। এই কনফ্রন্টিং পলিটিক্সে যদি আমরা একটা জায়গায় আসতে না পারি, এবং সেই জায়গাটা আসাটা কিন্তু অত সহজ না, এর পেছনে অনেকগুলো রাজনৈতিক ক্ষত আছে যেগুলোকে উঠতে আপনাকে আসতে হবে। সেই কথাগুলো আমরা বলেছি। এখানে নির্বাচন কমিশনের কাছে আমরা যেটা চাই, পলিটিক্যাল ডিসিশন গুলো রাজনীতিবিদরা নেবেন, এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম। নির্বাচন কমিশনের দিক থেকে যাতে কোন রকম এমন পক্ষপাতমূলক কোনো আচরণ না হয় যেটাতে মনে হয় যে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে তারা অবস্থান নিচ্ছে, এটি তাদের কাছে একমাত্র। জনাব রাশিদ রহমান, নির্বাচন কমিশনের পক্ষপাতটা যাতে দৃশ্যমান না হয়। শুনেন, টেনিস খেলা একটা টার্ম আছে, এটা বলে ব্রেকিং পয়েন্ট, ব্রেক পয়েন্ট। তার মানে হচ্ছে শ্যামলদার সাথে একমত হয়ে বলতে চাই যে 1970 সালে সামরিক জান্তা ক্ষমতায় এমন এক পরিস্থিতি, কখনো বাংলা ভাষায় কথা বলতে পারবেন কিনা সেই অনিশ্চয়তার জায়গা থেকে এসে রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড থেকে শুরু করে সম্পূর্ণভাবে একটা স্বৈরাচারী পরিস্থিতিতে আপনি আছেন। সেই জায়গা থেকে জনগণ যদি আপনার সাথে থাকে, আপনি জিতবেন, আপনি ভালো করবেন। তো ঘটনা হচ্ছে আপনার সাথে আসলে কি আছে, রাজনৈতিক শক্তিটা কি আছে, রাজনৈতিক ম্যান্ডেট কি আছে, সেটা অ্যাসেস করে অন্যকে দোষ দিতে হবে। আপনি যদি দেওয়ার মতো কিছু থাকে, আবেদনের জায়গা থাকে, তাহলে হ্যাঁ আপনি একটা ফলাফল আশা করতে পারেন। কিন্তু শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক ইস্যু, আমি মুক্ত হতে চাই, আমার জেল জরিমানা মওকুফ করা হোক, আমাকে মুক্ত করে দেওয়া হোক, আমি যা দুর্নীতি করেছি তার থেকে আমাকে মাফ করে দেওয়া হোক, এই চিন্তা ভাবনা নিয়ে যদি একটা রাজনৈতিক দলকে আপনি পরিচালিত করেন, তাহলে বারবার নির্বাচন কমিশনের দোষ ধরা পড়বে, বারবার আওয়ামী লীগের দোষ ধরা পড়বে, বারবার এই সরকারের দোষ ধরা পড়বে। পরিশুদ্ধ হওয়ার কিছু ব্যাপার আছে, এটা মোস্তাফিজুর ভাই ভালো বলতে পারবেন। আমাদেরও বিএনপির অনেকের সাথে কথাবার্তা হয়, তারা তো ফ্রাস্ট্রেটেড, নৈরাশ্যে ভুগে, হতাশায় ভুগে। তারা বলে এই দলের ভিতরে পরিশুদ্ধ হওয়ার, শুদ্ধিকরণের কোনো প্রক্রিয়া বা কোনো ব্যবস্থাই নাই, সুতরাং কি ভালো রাজনীতি আপনি আশা করতে পারেন? না, সত্য। আসলে এই যেটা হয় কি, আওয়ামী লীগ বিএনপির মতন দল যদি তারা পরপর যদি ক্ষমতায় না থাকে, কেউ যদি একবার লম্বা সময় বাইরে থাকে, একটা হতাশা বিরাজ করে। যেমন আওয়ামী লীগেরও কিন্তু একটা লম্বা সময় আমরা দেখেছি, এখন বিএনপির সেই অবস্থাটা দেখছি। তো আমাদের তো আসলে এখন তো এই যে চেঞ্জটা হবে, এই যে গণমাধ্যম কর্মীরা যে আজকে চাপটা তৈরি করলো, এর আগে সুশীল সমাজ, দেখেন সব কিন্তু ধারা কিন্তু একই, সবাই কিন্তু বলছে যে আপনারা শক্ত হন, তার মানে আগে যারা ছিল তারা শক্ত ছিল না। এই সবারই একটা আকুতি যে যেভাবে চলছি আমরা সেইভাবে চলা উচিত না, এই বোধোদয়টা কিন্তু সবার মধ্যে এসছে। তার মানে এখন যেভাবে চলছি সেভাবেই আমরা চলতে চাই, এই কথা কিন্তু কেউ বলছে না, একটা পরিবর্তনটা চাচ্ছে। সেই পরিবর্তনের জন্য আমাদের যদি এখন ওয়াশিংটন হেডকোয়ার্টার যদি সক্রিয় হয়, আমাদের বাংলাদেশের বিভিন্ন যে কর্নারগুলো, আওয়ামী লীগ, বিএনপি, নির্বাচন কমিশন, প্রশাসন, তাহলে সবাই মিলে তাহলে হয়তো একটা পরিবর্তন হবে। ধন্যবাদ জনাব শ্যামল দত্ত। আজকে আর সময় নেই, আরেকদিন আরো বিস্তারিত আলাপ করব, আপনাকে পাবো স্টুডিওতে। জনাব মুস্তাফিজ আপনাকে ধন্যবাদ, জনাব রাশিদ রহমান আপনাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আনোয়ার ইস্পাত এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে ওই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।